সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সিলেটের সময় মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান দৈনিক সিলেটের সময় ও সিলেটের হালচালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি তমা। সিলেট বিভাগের সকল জেলার সব ধরনের সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের নিয়মিত আয়োজন টাইমস অফ সিলেটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ 15 অক্টোবর, 30 আশ্বিন, 27 সফর, রোজ বৃহস্পতিবার। প্রথমেই রায়হান হত্যাকাণ্ড, আখালিয়া পুলিশের উপর হামলা, ফের ময়নাতদন্ত শেষে রায়হানের দাফন সম্পন্ন। এসআই আকবরকে ধরতে সকল ইমিগ্রেশনে পিআইবির চিঠি। এবার বিস্তারিত। সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের ফলে নিহত যুবক রায়হান আহমেদকে খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজ বৃহস্পতিবার আবারও সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। বিকেল 4টার দিকে সিলেট সুনামগঞ্জ সড়কে আখালিয়া এলাকায় রায়হানের বাড়ির সামনে অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ সময় সিলেট কোতোয়ালি মডেল থানার পুলিশ তাদের রাস্তা থেকে সরাতে গেলে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। রায়হানের খুনের মামলার মূল অভিযুক্ত এসআই আকবর সহ পুলিশ সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিকেল 4টার দিকে রায়হানের পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়রা সিলেট সুনামগঞ্জ সড়ক আখালিয়া এলাকায় রায়হানের বাড়ির সামনের রাস্তা অবরোধ করেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এ সময় রাস্তার দুপাশে শত শত গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে বিকেল 4:30টার দিকে কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের রাস্তা সরাতে চেষ্টা করে। এ সময় উত্তেজিত জনতা পুলিশের উপর হামলা চালায় এবং পুলিশের দিকে জুতা নিক্ষেপ করে। এদিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনে নিহত রায়হানের মরদেহ পুনরায় ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। বিকেল 4:13 নগরীর আখালিয়া নবাবী মসজিদ কবরস্থানে রায়হানের দাফন সম্পন্ন হয়। এদিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনে নিহত রায়হানের মরদেহ পুনরায় ময়নাতদন্ত শেষে দাফন করা হয়। বিকেল 4:13 নগরীর আখালিয়া নবাবী মসজিদের কবরস্থানে রায়হানের দাফন সম্পূর্ণ হয়। রায়হানের লাশ পুনরায় ময়নাতদন্তের জন্য 3 সদস্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে ফরেনসিক বিভাগের প্রধান, ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার শামসুল ইসলামকে প্রদান করে মেডিকেল বোর্ড গঠন করা হয়। অপরদিকে পিবিআই জানিয়েছে, এসআই আকবরকে ধরতে সকল ইমিগ্রেশনে চিঠি প্রদান করা হয়েছে। এবার করোনা সংবাদ। সিলেটে শনাক্ত 51 জন, সুস্থ 36। সর্বশেষ সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে ছিলেন এমন আরও 36 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। একই সময় বিভাগে আরও 51 জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আরও বিভাগে কোভিড-19 রোগী আক্রান্ত হয়ে একজন রোগী মৃত্যু হয়েছে। আজ সকালে স্বাস্থ্য অধিদপ্তরে সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-19 কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। সিলেট বিভাগে নতুন শনাক্ত 11 জন রোগীর মধ্যে সিলেট জেলায় 27 জন ও মৌলভীবাজারে 5 জন রোগী শনাক্ত হয়েছে। এদিকে বিভাগের অন্য 2 জেলা হবিগঞ্জ 2 জন ও সুনামগঞ্জে 1 জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও 16 জনের শরীরে করোনা উপস্থিতি শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হওয়া 36 জনের মধ্যে সর্বাধিক সিলেটে সুস্থ হয়েছেন 32 জন। এদিকে 24 ঘন্টায় সুনামগঞ্জ ও মৌলভীবাজারে করোনা আক্রান্ত কোনো রোগী সুস্থ না হলেও হবিগঞ্জ 4 জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা 13,109 জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি 7,212 জন। এছাড়া সুনামগঞ্জে 2,372 জন, হবিগঞ্জে 1,000
778 জন ও মৌলভীবাজারে 1747 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের 4 জেলার বর্তমানে 56 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যাপ্ত সুস্থ হয়েছেন বিভাগের 11,453 জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন 225 জন। 30 কেজি বিষাক্ত পিরানহা মাটিতে পুঁতে ফেললেন কমিশনার। আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সুনামগঞ্জের বাজারে অভিযান চালিয়ে বিক্রিত নিষিদ্ধ 30 কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে। পরে এসব বিষাক্ত মাছ মাটিতে পুঁতে ফেলা হয়। আজ সকালে সুনামগঞ্জ সহকারী কমিশনার ভূমি আরিফ আদনান পৌর শহরের সুলগড় এলাকায় অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করেন। তবে মাছ ব্যবসায়ী পালিয়ে যান। এখন আবহাওয়ার সংবাদ। সিলেট সহ বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী সপ্তাহের শুরুতেই সারা দেশে সিলেট সহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রায়হান হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করুন। সিলেটের পুলিশি নির্যাতনে নির্মমভাবে নিহত রায়হান হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ দেশব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ধর্ষণ, গুম ও খুনের প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগরীর সভাপতি মৌলানা আব্দুল মালেক চৌধুরীর সভাপতিত্বে ও মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক মৌলানা আবু বকর সিদ্দিক সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা সভাপতি সৈয়দুল হাদিস আল্লামা আব্দুল মতিন দনপুরি, মহানগর সিনিয়র সহ সভাপতি প্রিন্সিপাল মৌলানা মাহদুদুল হাসান সহ নেতৃবৃন্দ। রুহুল কবির রিজভির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব গুরুতর অসুস্থ রুহুল কবির রিজভির রোগমুক্তি কামনায় সিলেট মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ বাদ আসর হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাই এর মাজার মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম জালালী পঙ্কি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী সহ নেতৃবৃন্দ। আর্থমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন ক্যাপ ফাউন্ডেশন। আর্থসামাজিক উন্নয়ন ও আর্থমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে বেসরকারি সংস্থা কমিউনিটি এগেইনস্ট পভার্টি কাপ। 2012 সাল থেকে বাংলাদেশের দরিদ্র ও অনগ্রসর মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই সংস্থাটি। ইতিমধ্যে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় সংস্থাটি সুবিধাবঞ্চিত মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। আজ বেলা 2টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থার কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থার প্রজেক্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ দিলওয়ার হোসেন। বিশ্ব হাত ধোয়া দিবস। বিশ্ব হাত ধোয়া দিবসের মেয়র আরিফ সাবান পানি দিয়ে নিয়মিত হাত ধোয়ার মধ্য দিয়ে নিজেকে সুরক্ষিত রাখুন। করোনা থেকে মুক্ত থাকতে সচেতনামূলক কার্যক্রমের অন্যতম একটি কাজ হচ্ছে সাবান পানি দিয়ে নিয়মিত হাত ধোয়া, স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেকে নিরাপদ রাখতে হবে। এজন্য সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
আজ নগরীর জিন্দাবাজার সরকারি কিন্ডারগার্টেন স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস 2020 উদযাপন উপলক্ষে নগর পর্যায়ে হাত ধোয়া কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সিসিক মেয়র এসব কথা বলেন। স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে হাত ধোয়ার প্রয়োজনীয়তা ও করোনাকালীন সচেতনতা নিয়ে পরামর্শ দেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক নাসিমা আক্তার চৌধুরী, ইউএনডিপির সিলেট টাউন ম্যানেজার জিয়াউল কবির। পরে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা শিশু ও অভিভাবকদের উদ্দেশ্যে আদর্শ হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করেন। 40,000 শ্রমিকের জীবিকা নির্বাহে বুলাগঞ্জে পুনরায় বালু পাথর উত্তোলনে অনুমতি চেয়ে স্মারকলিপি প্রদান। সরকারি রয়্যালিটি গ্রহণ পূর্বক বুলাগঞ্জ দলাই নদীর পাথর কোয়ারি হতে পুনরায় বালুপাথর উত্তোলনের অনুমতি চেয়ে সিলেটের জেলা প্রশাসকের বরাবরে এক স্মারকলিপি প্রদান করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা পানি নিষ্কাশন বালু পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। আজ সিলেট জেলা প্রশাসকের অফিসের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, অর্থ সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুহেল মিয়া, প্রচার সম্পাদক সুবীর চন্দ্র সহ নেতৃবৃন্দ। আগামী শনিবার নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মেরামত কাজের জন্য আগামী শনিবার সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় কয়েক ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেট দপ্তর, বিক্রয় ও বিতরণ বিভাগ 2 এর নিয়ন্ত্রণাধীন 11 কেভি বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেট দপ্তর, উপশহর ফিডার ও 11 কেভি দুবাদিঘির পার ফিডারের অন্তর্ভুক্ত এলাকাগুলোতে এদিন বিদ্যুৎ বন্ধ থাকবে। সিলেট ইউ বিক্রয় ও বিতরণ কেন্দ্র 2 এর নির্বাহী প্রকৌশলী আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, কাল শনিবার সিলেট নগরীর যতরপুর, মীরাবাজার, আকপাড়া, জেরজেরিপাড়া, মৌসুমী আবাসিক এলাকা, ভাইয়ারপাড়া, এভারগ্রিন আবাসিক এলাকা, ইবনে সিনা হাসপাতাল ও আগ্রা কমিউনিটি সেন্টারের আশপাশ এলাকায় সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এদিকে শনিবার নগরীর উপশহর বন্দন বিডিডিজে এবিসি পয়েন্ট, বেতরণের ভেট অফিস, সৈয়দনীবাগ, সোনারপাড়া, সদরপাড়া ও আশপাশের এলাকায় সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। এছাড়া শনিবার দুপুর 12টা থেকে বেলা 2টা পর্যন্ত নগরীর উৎসব সেন্টার, সবজি বাজার, রুজভিউ, বুড়রি হাওর, পুলিশ ফাঁড়ি, নায়রপুল, দুভাদিঘির পাড়, সুবহানীঘাট, ওসমানী জাদুঘর, হানিফ কমপ্লেক্স এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিশ্ব খাদ্য দিবস আগামীকাল 16 অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ ও কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এফওর উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও যথাযথ গুরুত্ব সহকারে পালিত হবে বিশ্ব খাদ্য দিবস 2020। এছাড়া আগামীকাল বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবস। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে। প্রিয় দর্শক, এবার অতিথিদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। আজকের অতিথি সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র। এই পর্বটি উপস্থাপনা করবেন সহকর্মী নুরুল ইসলাম। আল্লাহ হাফেজ।
বাইরে রাখি না এটা টিস্যু দিয়া মুখটা মুছিলাই। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত দর্শকদের নিয়ে আয়োজিত পর্বে অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক, সিলেটের অত্যন্ত জনপ্রিয় রাজনীতিবিদ, সিলেটের অত্যন্ত জনপ্রিয় মুখ এবং সিলেটের রাজনৈতিক ময়দানে যিনি দীর্ঘদিন চেষ্টা বেড়াচ্ছেন সেই জনপ্রিয় রাজনীতিবিদ জনাব তপন মিত্র। আমরা তপন মিত্রকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। জনাব তপন মিত্র, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব এবং আমাদের দর্শকদেরকে জানানোর চেষ্টা করব, এই করোনার প্রাদুর্ভাবের দীর্ঘকালীন সময় অতিবাহিত হচ্ছে। কেমন আছেন আপনি, কেমন আছেন আপনার পরিবার, কেমন আছে আপনার রাজনৈতিক অঙ্গন, যদি সংক্ষিপ্তভাবে আমাদের দর্শকদের বিষয়টি। ধন্যবাদ সাহেব। আমি ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। এই করোনার দুর্দিনের মধ্যেও আমার সহযোদ্ধা সবাই করোনা আক্রান্ত হয়েছেন। আমাদের মধ্যে কামরান ভাই আজকে নেই, সেই করোনায় আক্রান্ত হয়ে উনি আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন। যাই হোক, সুস্থ আছি। আপনারা সবাই ভালো আছেন তো? জি আমরা সবাই ভালো আছি দাদা। এখন অন্য একটু বিষয়ে আসতে চাই। আপনার পরিবার ভালো আছে, সবচেয়ে করোনা সংকটকালীন সময় চলছে। আপনার কাছ থেকে আমরা জানতে চাই, সিলেটে বিভিন্ন কারণে সমগ্র সিলেট আলোচনায়, এমসি কলেজ থেকে শুরু করে রায়হান হত্যাকাণ্ড, সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি, এইসব বিষয় নিয়ে সিলেট এখন আলোচনায়, আমরা সমগ্র দেশ জুড়ে সিলেটকে নিয়ে আলোচনা হচ্ছে। সংক্ষিপ্তভাবে যদি আপনি আমাদেরকে উপস্থাপন করেন, কেমন আছে সিলেট, এই বিষয়টি নিয়ে, সবগুলো বিষয় নিয়ে যদি আমাদের সংক্ষিপ্তভাবে। আজকে সিলেটে এই এমসি কলেজে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এখানে ছাত্রলীগের কিছু নাম এসেছে। তারা আসলে বঙ্গবন্ধুর অনুসারী না এবং ছাত্রলীগ নামধারীরা। ওরা যদি ছাত্রলীগ করে থাকে তাহলে কোনোদিন আওয়ামী লীগের বদনাম করবে না। আওয়ামী লীগের বদনাম করার মতো ছাত্রলীগ সিলেটে যারাই আছে তারা আওয়ামী লীগ কোনোদিন আওয়ামী লীগ করে আওয়ামী লীগকে বদনাম করবে, এই ধরনের সংগঠন ওরা করে না। আজকে আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় অনেক দিন, প্রায় 12-13 বছর হয়ে গেছে ক্ষমতায়, সেই সুযোগে অনেকেই ছাত্রলীগের বিভিন্ন কমিটি বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তদবির করেও কিছু ছাত্র বনেছে আর কি, যারা বিগত দিনে কোনোদিন ছাত্রলীগ করে নাই এবং বিভিন্ন অজুহাতে তারা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে চলে আসছে। এইগুলিও আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা এইগুলি সব এখন যাচাই বাছাই চলছে। আর এমসি কলেজের যে ঘটনা, এটার জন্য আমরা সবাই আন্তরিকভাবে দুঃখিত। এই নরপশুদেরকে সিলেটের সর্বস্তরের জনসাধারণ রাস্তায় নেমে তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন, প্রতিবাদ জানিয়েছেন, আমরাও প্রতিবাদ জানিয়েছি। আর এটা তো সিলেটের মাটি, এখানে শাহজালাল শাহফরান 360 আউলিয়ার জায়গা, এখানে হিন্দুদেরও শ্রী চৈতন্য মহাপ্রভুরও জন্মভূমি। এই মাটিকে কলঙ্কিত যারা করে তারা এই সিলেটে ছাত্রলীগ নামধারী, অবশ্যই তারা ছাত্রলীগ করে না। আর এই এমসি কলেজের অনেকগুলো ঘটনা সংঘটিত হয়েছে। যেহেতু এই সিলেটে করোনাকালীন অবস্থায় বাংলাদেশের সব জায়গায়, বাংলাদেশ শুধু না, ওয়ার্ল্ডের সব জায়গায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব বন্ধ, আর হোস্টেলও বন্ধ। তাহলে এই হোস্টেলে এরা কিভাবে জায়গা পায়, হোস্টেলে থাকার অধিকার কে দিল তাদেরকে, এইগুলিও বিবেচ্য বিষয়। এইগুলি এই
এইগুলিকে যারা এই হোস্টেলে থাকার জন্য জায়গা দিয়েছে তাদেরও আমি মনে করি যে বড় ধরনের একটা অন্যায় করেছেন, যেহেতু হোস্টেলে এই কয়েকজন ছাত্র ছাড়া আর কেউ নেই। অতএব এই হোস্টেলের সম্পূর্ণ দায় দায়িত্ব নিতে হবে প্রিন্সিপালকে, এবং এই দায় দায়িত্ব নিতে হবে যিনি এই হোস্টেলের দায়িত্বে আছেন, যে হোস্টেল সুপার, ওনাদেরকে এই দায় দায়িত্ব নিতে হবে। আর আজকে এই সিলেটে আরেকটা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেহেতু একজন পুলিশ তার ঘুষের জন্য একটা তাজা প্রাণ ছিনিয়ে নিল, এইটা তো কোনোভাবে কাম্য নয়, আমরাও কামনা করি না। আমি এই সিলেটের যেহেতু পুলিশ কমিশনার, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিভিন্ন স্তরের কর্তৃপক্ষ আছে, এবং পিবিআইকে এটার তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আমি বলবো আপনারা সুষ্ঠু তদন্ত করে এই পুলিশ কোথায় বেগে গেল, এই দায়িত্ব কিন্তু, বা তাকে অ্যারেস্ট করার দায়িত্ব আমাদের নয়, জনগণের নয়। এইটা দায়িত্ব হলো পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা। ওনারা সাধারণ আসামিদেরকে যেভাবে ধরতে পারেন, আমার মনে হয় এই আসামিকেও ধরতে পারবেন। এই যে এসআই দারোগা যিনি, ওনাকেও ধরতে পারবেন। তাই আমরা সবই আশাবাদী যে অতি সত্বর ধরা পড়বে এই আসামিগুলি। আর সাসপেন্ড করে শুধু এই দায়িত্ব নেওয়া ঠিক হবে না পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে। তারা ব্যাপারে এই বন্দরবাজার ফাঁড়ি এর আগেও অনেক বদনাম ছিল। অন্যান্য বিভিন্ন লোকজন বলেছে যে তাদের অনেক সময় বিভিন্নভাবে করা হয়তো। তাই আমি বলবো যে এইটা দায়িত্ব সবার। আর আমরা আশা করি অতি শীঘ্রই এই দায়িত্ব নিয়েই পুলিশ যারা এই তদন্ত কাজে আছেন ওনারা অবশ্যই এটার একটা সুরাহা করবেন। দাদা, আমরা অন্য একটু বিষয়ে আসতে চাই, আপনার রাজনৈতিক ব্যাপারে একটু আসতে চাই। সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বেশ তোড়জোড় চলছে, এবং পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে সিলেটে, এবং এই আলোচনা নিয়ে আপনার প্রত্যাশাটা আমরা একটু জানতে চাই যে আপনি কীরকম প্রত্যাশা করছেন। দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায়, এবং আওয়ামী লীগের এই পূর্ণাঙ্গ কমিটির উপর নির্ভর করছে সিলেটের অনেক উন্নয়ন কর্মকাণ্ড, সিলেটের রাজনৈতিক অগ্রযাত্রা। আপনি কীরকম প্রত্যাশা করছেন একজন দীর্ঘ রাজনীতিবিদ হিসাবে, আওয়ামী লীগের একজন নেতা হিসাবে আপনি কীরকম প্রত্যাশা করছেন পূর্ণাঙ্গ কমিটি? যদি আপনার প্রত্যাশাটা আমাদের দর্শকদের বলেন। আজকে সিলেটের একটা কমিটি, প্রস্তাবিত কমিটি জমা দিয়েছেন আমাদের প্রেসিডেন্ট, নব্য প্রেসিডেন্ট জনাব বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ এবং জাকির হোসেন সাধারণ সম্পাদক। ওনারা প্রস্তাবিত কমিটি দিয়েছেন, নেত্রী বরাবরে জমা দিয়েছেন। যেহেতু আমাদের মহানগর এবং জেলা কমিটি সেন্ট্রালের প্রেসিডেন্ট সেক্রেটারির আদেশক্রমেই হয়ে থাকে। আর সম্মেলন হয়েছিল 2019-এর 5 তারিখে। সম্মেলন হওয়ার খুব সুন্দর সম্মেলন হয়েছে। আপনারা যারা ছিলেন সিলেটের সাংবাদিকরা দেখেছেন কি বড় সম্মেলন হয়েছে, ফলপ্রসূ সম্মেলন হয়েছে। আজকে ওনারা দিয়েছেন একটা কমিটি। এইটা শুনেছি আমাদের মতো ত্যাগী নেতাকর্মী, প্রায় 36 জনের মতো ত্যাগী নেতাকর্মী যারা গ্রেনেড হামলায় আহত, যারা 111-এও জেলে ছিলেন, যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, অনেক লোকজনকে শুনেছি ওনারা বাদ দিয়েছেন। আমরা এই
সুনাগতার উপরে নির্ভর করে, যেহেতু আমাদেরকে বাদ দিয়েছেন, তাই আমরা নেত্রী বরাবর আমরাও একটা অভিযোগ দিয়েছি যে আমাদেরকে এই কমিটিতে বাদ দেওয়া হয়েছে পূর্ণাঙ্গভাবে আবার অন্তর্ভুক্ত করার জন্য। আমরা নেত্রীর কাছে আশা রাখি নেত্রী আমাদেরকে আবার পুনরায় বিবেচনায় নেবেন। আর আমাদের সিলেটে যেহেতু দায়িত্বপ্রাপ্ত 6 জন নেতা আছেন, ওনারা যাচাই বাছাই করবেন। এবং যাচাই বাছাই ওনারা কীভাবে করবেন সেটা হলো ওনাদের ব্যাপার। আমরা আমাদের কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য আমরা নেত্রী বরাবরে আমাদের নামগুলি দিয়েছি আমাদের দপ্তর সম্পাদক ওই সম্পাদক বরাবরে বিপ্লব বড়ুয়ার কাছে। তাই আমরা আশাবাদী যে নেত্রী এই ত্যাগী নেতাকর্মীদেরকে কোনোদিন বাদ দিবেন না। যেমন ধরেন আমি আন্দোলন, এমন কোনো আন্দোলন সংগ্রাম নাই যে আন্দোলন সংগ্রামে আমি ছিলাম না। আপনারা দেখেছেন বিগত দিনে জাতীয় পার্টির বিরুদ্ধে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, আমরা জামাত বিরোধী আন্দোলন করেছি, আমরা এই সিলেটে অনেক বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমাকে 92তে আপনার 84টা মামলা দিয়ে আমাকে জেলে দেওয়া হলো। আমাকে বিএনপির নেতৃবৃন্দরা ক্ষুব্ধ হয়ে আমার উপরে আমাকে সিলেট জেল, কুমিল্লা জেল, ঢাকা জেল, ময়মনসিংহ জেলে পর্যন্ত স্থানান্তর করা হলো। এই যে জেলে কি নির্মম, এক জেল থেকে আরেক জেলে যাওয়া, এইগুলি জেলে যারা যায় নাই তারা ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না যে মানে কত ধরনের নির্যাতন এই জেলের ভিতরে হয়। যাই হোক, আমরা জেল খেটেছি। আমি গ্রেনেড হামলায় আহত। নেত্রী যখন 1/11-এর সময় 13 তারিখ নেত্রী অ্যারেস্ট হলেন, আমি তাৎক্ষণিক, আমরা তখন উপজেলা নির্বাচন এজাজ সাহেব করছেন, তখন আমি এজাজ সাহেবের সাথে ওনার সাথে ক্যাম্পিং গেছিলাম। নেত্রী যখন অ্যারেস্ট হলেন তখন আমরা কিন্তু শাহপুরানের সামনে একটা ফার্মেসিতে বসা শুনেই আমরা বললাম যে না, এইটা তো একটা প্রোগ্রাম নেওয়া দরকার, যেহেতু নেত্রীকে অ্যারেস্ট করে ফেলছে, এইটা সবাই আমাদেরকে মানা করলো। আমি অনেক আরেকজন কর্মী আমাদের সাথে ছিল, সে বদরুল, সে আজকে নাই, সে মারা গেছে। সেও বলল যে না, আমরা মিছিল দিয়া দিমু শাহপুরানের সামনে, রাস্তায় যা হবার হবে। ওই আমরা বদরুল সহ আমরা 7-8 জন লোক আমরা সেদিন মিছিল দিয়েছিলাম। এই নিউজটা শুধু শ্যামল সিলেট পত্রিকায় ছাপিয়েছিল তৎকালীন সময়, আর তখন সবাই এই নিউজ পায় নাই। যাই হোক, এরপরে আমার উপরে এই তত্ত্বাবধায়ক সরকারের আপনার এই মিথ্যা মামলাগুলি শুরু হলো। আমাকে তখন 4টা চাঁদাবাজির মামলা দেওয়া হলো, যে চাঁদাবাজির মামলায় আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা জেলে ছিলেন, বিএনপির নেত্রী খালেদা জিয়াও তখন জেলে ছিলেন। আমরা এই চাঁদাবাজির মামলা 4টা আমার উপরে দেওয়া হলো। একটা মার্ডার কেসে আমাকে ঢুকিয়ে দেওয়া হলো। আমি তখন আমি সিলেট চেম্বারে নির্বাচন খেলছি ডাইরেক্টরশিপ পোস্টে। তখন আমাকেও আগের দিন এই হলো মামলা হলো আমার উপরে। লাস্ট মামলাটা হলো জাফলংয়ে একটা ছেলে মারা গেছে, এই মামলার আসামি আমাকে দেওয়া হলো। পরের দিন আমার হলো চেম্বারের নির্বাচন। আমি তখন চেম্বারে ডাইরেক্টরশিপে নির্বাচন করছিলাম। আজকে এই দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম, এত কিছু ত্যাগ তিতিকার মধ্যেও আমরা যদি আজকে এই কমিটিতে অন্তর্ভুক্ত আমাদেরকে করা হয় না, তাহলে এর থেকে বড় দুঃখজনক আর কিছু হতে পারে না। আমার কোনো অভিযোগ আমি কারোর বিরুদ্ধে করি নাই। আমি নেত্রী বরাবরে আমার বলেছি যে আমাকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য। আর
অনেকে অনেকের বিরুদ্ধে অভিযোগ দিছে, আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আমি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করিও নাই। সেন্ট্রালে জিগা নেতৃবৃন্দরা আমাকে বলেছে যে আপনারা কি প্রেসিডেন্ট সেক্রেটারির বিরুদ্ধে কোনো অভিযোগ দিবেন? আমি বলছি যে না, আমি প্রেসিডেন্ট সেক্রেটারি কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যেহেতু নেত্রী তাদেরকে বানিয়েছেন, আমাদেরকেও নেত্রী বানিয়েছিলেন। তো নেত্রী নিশ্চয়ই অবগত আছেন সিলেটের রাজনীতির সম্বন্ধে, সিলেটের নেতৃবৃন্দের সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ সব কিছুই নেত্রী জানেন। অতএব আমরা রাজনীতি করব। আজকে হয়তো আমাকে কমিটিতে বাদ দিয়েছেন, যেহেতু কমিটি আবার পূর্ণাঙ্গ হবে এবং কমিটি একটা যেহেতু দায়িত্ব নিয়েছেন, 6 জন নেত্রী দিয়েছেন, এরপরেও নেত্রীর কিছু নিজস্ব লোক আছে, গোয়েন্দা সংস্থা আছে, তাদের মাধ্যমে নেত্রী খবর নিয়ে পরে কমিটি দিবেন। আমি আশাবাদী যে আমরা কমিটিতে থাকব, ও মানে আমি আশাবাদী। জনাব তপন মিত্র, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছ থেকে দর্শকদের উদ্দেশ্যে সমাপনী বক্তব্য নিয়েই আমরা অনুষ্ঠানটি শেষ করব। যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আজকে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের জনাব উপস্থাপক সাহেব সহ এই অনলাইন পত্রিকার কলাকুশলী সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনারা সবসময় এই অনলাইন পত্রিকাটি দেখবেন, সবসময় শুনবেন এবং আমার সবসময় আপনাদের সহযোগিতা কামনা করি। আমারও সহযোগিতা আপনাদের কামনায় থাকলো। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় থাকার জন্য এবং দীর্ঘক্ষণ আমাদের অতিথির বক্তব্য শোনার জন্য এবং আমাদের গুরুত্বপূর্ণ সংবাদগুলো উপস্থাপন করার জন্য আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আজকের অতিথি মহোদয়ের প্রতিও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, ওনার ব্যস্ততা সময়ের মধ্যে দিয়েও আমাদেরকে সময় দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সবসময় বলে আসছি, সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে নিরাপদ থাকুন, আপনার পরিবারকে নিরাপদ রাখুন, আপনার দেশকে নিরাপদ রাখুন। করোনা সংকটকালীন সময়ে আমরা যাদেরকে হারিয়েছি তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা এখনও অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।